গুগল ম্যাপে যদি আপনারা এই বিল ডুমুরিয়া লিখে সার্চ দেন এবং গুগল ম্যাপ যদি জুম করেন আপনাদের অনেকটা রেল লাইনের মতো মনে হবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। মনে হয় পুরা এরিয়াটা অর্থাৎ এই পুরো গ্রামটাই মনে হয় একটা রেল লাইন বা রেল স্টেশন এরকমের মনে হবে। এখানে নাকি ব্রিজ যতবারই বানায় শুধু ভেঙে যায়, অর্থাৎ যে সময় ঝড় বৃষ্টি হয় তখন নাকি এখানে পানির থেকে কোনো একটা ভূত জিন ভূত উঠে নাকি ধাক্কা মেরে ব্রিজটা পালায় দেয়। সামান্য দুটা চিকন চিকন বাসের উপর থেকে যাচ্ছি, আমার ওয়েট কিন্তু অনেক, ভেঙে পড়ে গেলে কিন্তু সরাসরি নিচে একেবারে খালের ভিতরে। হ্যাঁ আপনি একটু আপনি সাবধানে থাকেন, খুবই রিস্ক। এত চিকন একটা চার, তারপরেও ক্রসিং করে যেতে হচ্ছে। আর নিচে এই সাইডে দেখেন প্রচুর নৌকা আসছে, অর্থাৎ তারা কিন্তু ঈদের বাজার করতে আসছে, যেহেতু আগামীকাল ঈদ। So what's up guys, it's me Shahid Ahmed, again come back with another vlog video. Guys right now আমি আছি বিল ডুমুরিয়াতে, আর গতকাল আমি বিল ডুমুরিয়াতে আসছি, যেটা এই ফার্স্ট ভ্লগে আপনারা দেখতে পারবেন। আর এখন আমরা বের হচ্ছি এই বিল ডুমুরিয়া গ্রামটা ঘুরে দেখার জন্য, সেই সাথে বিল ডুমুরিয়া গ্রামের মানুষ কীভাবে চাষাবাদ করে এবং কীভাবে তারা লাইফ লিড করে এই ডিটেলস এই ভিডিওতে দেখাবো। সো আমি এখন বের হচ্ছি নৌকাতে করে, যেহেতু আপনারা জানেন যে বিল ডুমুরিয়াতে কিন্তু নৌকা ছাড়া চলাচলের কোনো ওয়ে নাই। যতটুকু রাস্তা আছে সেটা খুবই সীমিত, হয়তো 2-1-5টা বাড়িতে যাওয়া যায়, বাকি সব বাড়ি কিন্তু এই নৌকার মাধ্যমে চলাচল করে। জাস্ট এই যে এখানে এই যে একটা ছোট্ট একটা ইঞ্জিন চালিত নৌকা, আর সেই সাথে এই পাশে কিন্তু আরও ছোটো একটা নৌকা। আর গতকাল আমি যখন আসছিলাম তখন কিন্তু এই খালে পুরো পানিতে পরিপূর্ণ ছিল, অর্থাৎ আমার এই যে এই পর্যন্ত এই যে গাছের গোড়াটা এই পর্যন্ত কিন্তু পুরোটাই পানিতে পরিপূর্ণ ছিল। আর আজকে কিন্তু একেবারে, যেহেতু এখন ভাটা হচ্ছে, একেবারে পানি শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ এখানে দাঁড়াইলে আরও পানি শুকিয়ে যাবে, যার কারণে আমার যেতে কষ্ট হবে। যেহেতু আজকে আমি এখান থেকে এই গ্রামটা ঘুরে তারপর আমি আবার আমার স্বরূপকাঠির দিকে যাত্রা শুরু করব। সো এখনই আমাদের বের হয়ে যেতে হবে, একটু পরে আমরা বের হলে আর যেতে পারবো না। সো চলুন আপনাদেরকে এই গ্রামটা ঘুরিয়ে দেখা যাক। সো লেটস গো। ও বাবা, এখানে নামাই তো রিস্কি, এত নিচে কাকু উষ্টা খেয়ে পারবো না তো। আল্লাহ, ও বাবা। এই যে আমাদের মাসুম কাকা, উনি কিন্তু পুরা এই গ্রামটা এখন আমাদের ঘুরায় দেখাবে। সো তা পানিটা কিন্তু এতটাই শুকায় গেছে, অর্থাৎ হাটটাতে পানি কমে গেছে। যে সময় গতকাল আমরা আসলাম তখন কিন্তু পুরা ট্রলার চলে কিন্তু ভিতরে ঢুকে গেছিল, আর আজকে পানি কমতে কমতে এতটাই কমে গেছে, এখন কিন্তু বের হয় কষ্টকর। আমার পিছনে যে নৌকাটা গেছে ওনারা কিন্তু গরু বা ছাগলের জন্য খাবার নিয়ে আসছে, অর্থাৎ ঘাস কেটে নিয়ে আসছে নৌকা করে। আর এখানে কিন্তু পুরুষ মহিলা সবাই কিন্তু নৌকা চালায়, যেহেতু জীবনের তাগিদে পুরুষ এবং মহিলা সবারই সমানভাবে কাজ করা লাগে। এখানে যেহেতু একেবারে গরিব মানুষের বসবাস, অর্থাৎ যারা এখানে বসবাস করে তাদের কিন্তু আর্থিক অনটনটাই সবচেয়ে বড় তাদের বাধা, যার কারণে কিন্তু এখানে পুরুষ এবং মহিলা সমানভাবে কাজ করে। না হলে কিন্তু তাদের এই বর্তমান ঊর্ধ্বগতির বাজারে তাদের কিন্তু চলাচল করতেই কষ্ট হয়। যাই হোক, এই যে একটা সাঁকো দেখা যাচ্ছে, এরকম সাঁকো কিন্তু এই পাশের বাড়ি এবং এই বাড়ি, এই দুই বাড়ির মধ্যবর্তী যাওয়ার জন্য কিন্তু একটা না, এখানে এই আরও একটা সাঁকো আছে। অর্থাৎ এতটুকু জায়গা, অলমোস্ট 100 মিটার জায়গা যাওয়ার জন্য কিন্তু 2টা সাঁকো পার হওয়া লাগবে। আর এইটাই কিন্তু একজ্যাক্ট এখানে সিস্টেম। আপনারা কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে পারবেন না, আর যেতে হলে যদি যেতে পারেন খুব কম বাড়িতেই যেতে পারবেন, তাও এই রকমের সাঁকোর মাধ্যমে। আর না হলে কিন্তু একমাত্র নৌকাই এখানে ভরসা। এই বাড়িটা সম্পূর্ণ বাড়িটাই কিন্তু চারিদিক থেকে পানি দিয়ে ঘেরা, শুধু এই বাড়িটার প্রত্যেকটা বাড়ি এই রকমের। সো গাইস, আপনারা জাস্ট আমার পিছনের ভিউটা দেখুন, কি ভিউ! এটাই কিন্তু আমাদের গ্রাম বাংলা। আর এই বিলের ভিতরে একটা জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে, আপনি যেখানেই যাবেন শুধু সবুজ প্রকৃতি আর সেই সাথে পানির খেলা দেখতে পারবেন। হয়তোবা বৃষ্টির সিজনে বা ভাদ্র মাসে, বিশেষ করে ভাদ্র মাস, বাংলা ভাদ্র মাসটা এখানে গোনা হয়, ভাদ্র মাসে কিন্তু প্রচুর পানি হয়, সেই সময় কিছুটা ঘোলা পানি দেখা যায়। বাকি 11 মাসই আপনারা কিন্তু এখানে স্বচ্ছ পানি দেখতে পারবেন, অর্থাৎ উপর থেকে একেবারে এই খালের নিচ পর্যন্ত পানিগুলো কিন্তু একেবারে স্বচ্ছ, এবং নিচে মাছ যায় সেগুলো কিন্তু স্পষ্ট দেখা যায়। তো
তো আপনারা যারা কেরালার আলেপ্পিতে যাওয়ার সুযোগ হয়নি বা যাননি এখন পর্যন্ত, তারা কিন্তু বাংলার আলেপ্পি এই বিল ডুমুরিয়া এসে ঘুরে যেতে পারেন। এখানে কিন্তু টোটাল 4টা গ্রাম আছে এরকমের, পুরোটাই বিলে পরিপূর্ণ। যেখানেই যাবেন শুধু খাল বিল আর পানি, এখানে নৌকা ছাড়া চলাচল একেবারেই করতে পারবেন না। সো আপনারা যদি আলেপ্পির যে স্বাদটা সেটা নিতে চাইলে কিন্তু আপনারা এই বিল ডুমুরিয়াতে আসতে পারেন। সেই সাথে কিন্তু আলেপ্পিতে হাউস বোট দেখা যায়, বাট এখানে কিন্তু এরকমের আধুনিক হাউস বোট নেই, কিন্তু প্রকৃতির সাথে কিন্তু একেবারে মিশে যেতে পারবেন সেই রকম একটা জায়গা এখানে। আর এই যে একটা বড় একটা চার দেওয়া, ওই পাশে কিন্তু একটা মসজিদ আছে এবং এই পাশে একটা বাড়ি। জাস্ট এই মসজিদ এবং বাড়ির যোগাযোগের জন্য কিন্তু এইরকম একটা সাঁকো বা চার দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এক জায়গায় আসছি, এখানে আমরা উঠবো, এই বাড়িটাও ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা জাস্ট এখানে বাড়িঘরগুলো দেখেন, কি সুন্দর কাঠ এবং টিনের সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে এবং রঙিন টিন, খুবই সুন্দর লাগে দেখতে। বাড়ির স্ট্রাকচার কি সুন্দর করে করা। তো এখানে গরু পালা হয়। তো আমরা এই বাড়ির থেকে আমরা জাস্ট ওপারে যাব এবং মধ্যে কিন্তু একটা চার বা সাঁকো, তবে এটা খুব রিস্কি, পড়ে যাবো না তো ভেঙে? না না, আপনি পরে আসেন, আমার কিন্তু খুব ভয় করে। আপনার জাস্ট দেখুন সামনে, সামান্য দুটা চিকন চিকন বাঁশের উপর থেকে যাচ্ছি, আমার ওয়েট কিন্তু অনেক, ভেঙে পড়ে গেলে কিন্তু সরাসরি নিচে একেবারে খালের ভিতরে। আসতে আসেন, আমি আগে যাবো তারপর আপনি আসবেন। আল্লাহ, ও মা ক্যাট ক্যাট করে কেন? ও অবশেষে চলে আসছি। আর এই যে মাসুম কাকা, সো গাইজ এখন আমি আপনাদেরকে দেখাবো বিলের বাড়িঘরগুলো কেমন তৈরি করে এবং কীভাবে তারা লাইফ লিড করে, জাস্ট সেইটা। তো আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটাকে বিলের ভাষায় বলে হাইট না, আর আমরা যে শহরে লাইফ লিড করি সেখানে যেখানে আমরা বলি যে হলো লিভিং রুম বা ড্রয়িং রুম, জাস্ট সেই কাজে কিন্তু এই রুমটা ব্যবহার করা হয়, জাস্ট এইরকমের। আর এর পরে কিন্তু একটা বড় একটা রুম আছে যেগুলো ওনারা সবাই বেডরুম হিসেবে ইউজ করে। আর বেডরুমের এরকমের অনেক বড়, কিন্তু আমাদের রুমগুলো যেরকম ছোট ছোট হয় 10 ফিট 12 ফিট বা 12 ফিট 12 ফিট, কিন্তু এই রুমগুলো কিন্তু অনেক বড়, ওখান থেকে এই পর্যন্ত মিনিমাম 20 ফুটের উপরে আছে এবং আর অলরেডি 12 থেকে 15 ফিট আছে। জাস্ট এত বড় একটা রুম থাকার জন্য যে রুমটা, সেই রুমটা ইউজ করে, আর পাশে কিন্তু মালামাল রাখার জন্য ইউজ করে। তারা আপনাদের একটা মজার বিষয় থেকে এই দেখেন, এগুলো কিন্তু চাল কুমড়া, কত বড় বড়, আমি এত বড় চাল কুমড়া এই পর্যন্ত দেখিনি। আপনাদের চাল কুমড়োটা দেখেন। যাই হোক, রুমগুলো এরকম, এবং পিছনে কিন্তু আরেকটা রুম আছে যেটাকে তারা বারান্দা বলে বা ডাইনিং, আমরা যেটা ডাইনিং রুম হিসেবে ইউজ করি, ওনারা কিন্তু এইটাকে জাস্ট ডাইনিং রুম হিসেবে ইউজ করে। এই যে এটা কিন্তু বারান্দা বা এটা কিন্তু ওনারা ডাইনিং রুম হিসেবে ইউজ করে। আর এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, এখানে দোতলা আছে কিন্তু এই যে এই ঘরটা কিন্তু দোতলায় আরও একটা রুম আছে, অর্থাৎ বড় ঘর যে সাইজের ঠিক সেই সাইজের একটা রুম উপরেও আছে। জাস্ট এখান থেকে যদি দেখা, এই রুমটা যেহেতু কাজ কমপ্লিট হয়নি, এখান থেকে দেখা যাচ্ছে এই যে উপরে কিন্তু এই যে মধ্যে একটা হলো, অর্থাৎ অনেকটা ছাদের মতো, যা এখানে স্থানীয় ভাষায় পাটাতন, এই পাটাতন দিয়ে কিন্তু উপরে আরেকটা রুম করা হয়েছে, যেটা একেবারে বড় ঘরটা যতটুকু, অর্থাৎ 20 ফিট বা 22 ফিট বাই 12 ফিট যে ঘরটা, এই ঘরটার সম পরিমাণ উপরে একটা ঘর আছে, এবং সামনে কিন্তু আরেকটা ছোট্ট একটা বারান্দা ঝোলানো আছে, যেটা টপ বারান্দা বলা হয়। তো যাই হোক, এই হলো এখানের ঘর বাড়ি, এরকমই তৈরি করে জাস্ট। আর ফ্লোর কিন্তু অনেকটা এরকমের মাটি দিয়ে তৈরি করা হয় এবং নিচে এরকমের সিঁড়ি দেওয়া আছে, কিন্তু সিঁড়ি দিয়ে অলমোস্ট 2.5 থেকে 3 ফিট উঁচুতে কিন্তু এরকমের একেবারে পাকা করে বা উঁচু করে কিন্তু এরকম ঘর তৈরি করা হয়। ওই দেখছো আবার পাস হয়ে যাচ্ছে। উপরে ইয়েস মেডু তাতুকা এনে
নে আপনারা যা দেখুন আমি কোথায়, অলমোস্ট 15 ফিট উপরে। আর আমার এই পাশে কিন্তু এগুলো খাল, বড় খালের উপরে এবং বড় সাগর উপরে। আপনি আসেন কেন? যদি পরে টরে যাই। আর সামনে মসজিদ, জাস্ট মসজিদের সামনে যাব। ও দোলে কেন? তো গাইস আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখে, আপনারা জাস্ট আমাদের পিছনের ভিউটা দেখুন। কি ভিউ, একেবারে ফুলে ফুলে কিন্তু পরিপূর্ণ। আর এগুলো কিন্তু খুব দামি কোনো ফুল না, জাস্ট টগর ফুল। এখানে এত পরিমাণে টগর জমা হয়েছে, আর স্থানীয় ভাষায় টগরা বলে। যাই হোক, এত পরিমাণে টগরা জমা হয়েছে, থাকতে থাকতে এখন কিন্তু তারা এত সুন্দর ফুল হয়েছে, মনে হচ্ছে একটা ফুলের বাগান পুরোটা আমার পিছনে। জাস্ট আপনার ভিউটা দেখুন। আর এই পাশে দূর দূরান্তে যত দূর চোখ যায় এগুলো কিন্তু সব ফসলের মাঠ, অর্থাৎ ক্ষেত। অনেকে আমরা বলি বরিশালে খ্যাত, খ্যাত বলে, স্থানীয় ভাষায় কিন্তু এগুলোকেই খ্যাত বলে। অর্থাৎ এই রকমের পানির মধ্যে মধ্যে কিন্তু ছোট ছোট আইলের মতো, অর্থাৎ ধাপ তৈরি করে তার উপরে কিন্তু চাষাবাদ করা হয়। আর ধাপের দুই পাশে কিন্তু আবার পানি। অর্থাৎ আপনি যদি গুগল ম্যাপে যদি আপনারা এই বিল ডুমুরিয়া লিখে সার্চ দেন এবং গুগল ম্যাপ যদি জুম করেন, আপনাদের অনেকটা রেল লাইনের মতো মনে হবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। মনে হয় পুরা এরিয়াটা, অর্থাৎ এই পুরো গ্রামটাই মনে হয় একটা রেল লাইন বা রেল স্টেশন এরকমের মনে হবে। সো আপনাদেরকে এই পরামর্শটা থাকলে আপনারা একটু ট্রাই করবেন যে গুগল ম্যাপে এই বিল ডুমুরিয়া লিখে সার্চ দিয়ে একটু জুম করে দেখার, তাহলে আপনারা কিন্তু এই মজাটা নিতে পারবেন যে পুরোটাই মনে হবে রেল লাইন। তো যাই হোক, আমরা এই বাড়ি থেকে এখন ব্যাক করব। আমরা এখন ক্ষেত খামারটা একটু ঘুরে দেখবো। সো চলুন যাওয়া যাক। দেখুন কিভাবে চাষাবাদ করা হয় এখানে। এই পাশে একটা ক্ষেত এবং এই পাশে একটা ধাপ অনেকটা, এর মাঝে কিন্তু আবার মাথা দেওয়া, অর্থাৎ ঘুরিয়ে দেওয়া স্থানীয় ভাষা। এবং এর নিচে কিন্তু ফলগুলো ঝুলতেছে, অর্থাৎ এগুলো সব চাল কুমড়োর ক্ষেত এবং চাল কুমড়ো কিন্তু একবার মধ্যে মধ্যে ঝুলতেছে। আর এরকম মধ্যে থেকে কিন্তু এরকম নৌকা নিয়ে কিন্তু এগুলো পারা হয়। এই যে এখানে একটা নৌকা দেখা যাচ্ছে। এই যে এখানে যে বনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্থানীয় ভাষায় হোগলা বন। এই যে পাতাগুলো, এই হোগল পাতা এখানে কিন্তু কেটে নিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু বাড়িতে বা অন্য অন্য জায়গায় নিয়ে যেগুলো শুকানো হয়, শুকানোর পরে কিন্তু খুব সুন্দর পাটি বোনা হয়। যেটা স্থানীয়রা অনেকেই, যারা দরিদ্র মানুষ, অতি দরিদ্র, তারা কিন্তু ঘরের বেড়ার কাছে ইউজ করে। আবার যে পাটিগুলো বোনানো হয়, ও বাবা, আর যে পাটিগুলো বানানো হয় সেই পাটি কিন্তু আমরা যে সময় কোরবানির সময় মাংস কাটার জন্য অনেকটাই বাজার থেকে পাটি কিনে আনি, সেই পাটিগুলো কিন্তু এই হোগল পাতারই পাটিগুলো। এখানে কিন্তু দোকান, আর এই পাশেও দোকান। তা স্থানীয়রা কিন্তু এইসব দোকান থেকে বাজার করে, অর্থাৎ বাসা থেকে বেশ কিছু দূরে, 1/2 কিলো বা 1 কিলো অনেক ক্ষেত্রে এরকম দূরে দূরে কিন্তু দোকান আছে, 2-1টা 3টে এক জায়গায় দেখা যায়। যেহেতু এদিকে খুব যোগাযোগটা খুব কঠিন, যার কারণে অনেক দূরে দূরে এক জায়গায় 2-3টা দোকান দেখতে পাবেন। আর এই জায়গায় কিন্তু সকালবেলা একটা ভাসমান বাজার বসে, যেটা এখন নেই, একেবারে ভোরবেলা বসে। আমরা যেহেতু এখন অলমোস্ট 10:15 বাজে, তো 6টা 6:30টার ভিতরেই কিন্তু এখানে বাজার বসে এবং 7টা 7:30টার ভিতরে শেষ হয়ে যায়। আর যে জাহাজটা দেখতেছেন, এটা কিন্তু বালির জাহাজ, যেটাকে বলা হয় বলগেট। আর এটা এখানে বালি হয়তো আনলোড করছে, আনলোড করে এখন আবার ব্যাক করবে। অর্থাৎ এখন যেহেতু সব জায়গায় শহরায়ন হচ্ছে, বিলের ভিতরে কম বেশি কিছুটা দেখা যায়, অনেকেই বাড়ি তৈরি করার জন্য কিন্তু এই বালি ভরাট করতেছে এখন, যেটা আগে কখনোই দেখা যেত না। আর আমার দুই পাশে কিন্তু সেই হোগল বন। কাকু, এগুলোকে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন? বিক্রি হবে? এই কত করে আটিগুলা? 100 টাকা, 150? ও, এই যে হোগল পাতা, এই যে আঙ্কেল বিক্রি করতে নিয়ে যাচ্ছে বাজারে, অর্থাৎ উনি সম্ভবত গাউখালি বাজারে যাবে। আর এগুলো কিন্তু শুকনো, একেবারে কাটার পরে শুকিয়ে তার বিক্রি করতে নিয়ে যাচ্ছে। আর এক একটা আটি 150 টাকা করে বিক্রি করবে বললো। তো যাই হোক, এইভাবেই এগুলোও কিন্তু এখানের অর্থনীতির একটা মাধ্যম। এই যে আমার এই পাশে দেখতেছেন, এগুলো কিন্তু পুরাই এই রকমের হোগলা বন। আমার সামনে এই যে জালগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু জোয়ারের সময়, অর্থাৎ এরকমের অনেকটা গড়া পাতা বলে এখানে, অনেকটা জাল দিয়ে ব্যারিকেড দিয়ে ফেলে। এবং যে সময় ভাটা হয় সে সময় পানি যখন শুকায় যায়,
তখন জোয়ারের সময় যে মাছগুলো ঢোকে সেগুলো কিন্তু এই যে উপরে চলে যায় এবং খালের পাড় থেকে যখন এরকমের ব্যারিকেড দেয় আর যে সময় ভাটা হয় পানিগুলো বের হয়ে যায়, বাট মাছগুলো কিন্তু ভিতরে থাকে এবং পরবর্তী যে সময় খালটা মোটামুটি শুকিয়ে যায় তখন কিন্তু এই মাছগুলো ধরে। এই পদ্ধতিটা খুব বেশ ভালোই লাগে এবং ভালোই মোটামুটি মাছ পাওয়া যায়। যদিও এখন বিল অঞ্চলেও মাছ অনেকটাই কমে গেছে, তবে এখনও কম বেশি কিছু কিছু পাওয়া যায়। জাস্ট এই যে আপনারা দেখেন অনেকটা সুন্দরবনে কিন্তু এই সিস্টেমে মাছ ধরে দেখা যায় এখন পর্যন্ত। এই যে এই মাথা থেকে শুরু হয়েছে বেড়া দেওয়া এবং এই পাশে দিতে দিতে এই জায়গাতে শেষ হয়েছে একেবারে কোনায়। আর হয়তো বা এখন থেকে আরও আধা ঘন্টা পরে এই জালটা তুলবে এবং মাছগুলো ধরবে। আমার সামনে এই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু এক সময় একটা ব্রিজ ছিল, তবে ছোটোবেলায় যতটুকু শুনতাম, অর্থাৎ লোকমুখে শোনা কথা যে এখানে নাকি ব্রিজ যতবারই বানায় শুধু ভেঙে যায়। অর্থাৎ যে সময় ঝড় বৃষ্টি হয় তখন নাকি এখানে পানির থেকে কোনো একটা জিন ভূত উঠে নাকি ধাক্কা মেরে ব্রিজটা পালায় দেয়। তো এটা অনেক এখনও মাঝে মাঝে হাসি লাগে যে এরকমের কোনো কথা শুনছিলাম। তা সত্য মিথ্যা বলতে পারি না, তবে এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্রিজ নেই। ব্রিজ যতবার বানায় ভেঙে যায়, পরবর্তী কিন্তু এইরকমের সাঁকো তৈরি করছে, এটা কিন্তু আর ভাঙে না। এখানে তো ওঠাটাই মুসিবত। আল্লাহ ইনশাল্লাহ। ও বাবা কাকা, আল্লাহ হাফেজ। সো মাসুম কাকার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিলাম। এখন দেখি এখানে ওয়েট করব, কোনো বাইক পেলে বাইকে করে জাস্ট গাঁওখালির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। তো এই যে এখান থেকে বাইক ছেড়ে যায় গাঁওখালির উদ্দেশ্যে। কত করে ভাড়া বড় ভাই? 60 টাকা। তো এখান থেকে গাঁওখালি পর্যন্ত 60 টাকা ভাড়া। এখানে দূরত্ব কতটুকু? এখান থেকে অলমোস্ট 2 কিলো বা একটু কম বেশি হবে, আর এখানে ভাড়া 60 টাকা করে। তো আমাকে এই একটু পিছনে নামিয়ে দিচ্ছে, আর এই পাশে যে বাজারটা দেখা যাচ্ছে এটা কিন্তু সেই গাঁওখালি বাজার, আর একেবারে নদীর পাড় থেকে কিন্তু এরকম একটা রাস্তা করা হয়েছে। তো আমার এখন ওপার যেতে হবে, ওপার যে তারপরে আমরা দেখি নতুন কোনো বাইক বা নতুন কোনো গাড়িতে করে আমরা স্বরূপকাঠির দিকে যাব। আল্লাহ, এখানে যাবো কিভাবে? এইভাবেই যাইতে হবে। এভাবে যায় না? হ্যাঁ, আপনি একটু আপনি সাবধানে থাকেন, খুবই রিস্ক। এত চিকন একটা চার, তারপরেও ক্রসিং করে যেতে হচ্ছে। আর নিচে এই সাইডে দেখেন প্রচুর নৌকা আসছে, অর্থাৎ তারা কিন্তু ঈদের বাজার করতে আসছে, যেহেতু আগামীকাল ঈদ। সো সবাই ঈদের বাজার করতে আসছে ফ্যামিলি সহ, এবং বাজার শেষে কিন্তু আবার এখান থেকে এইগুলো কিন্তু সব পার্সোনাল ট্রলার। তো যাই হোক, আমরা চলে আসছি অলরেডি। আর যেহেতু ঈদের বাজার, সো মার্কেট কিন্তু প্রচুর ক্রাউড, আর সবাই বাজার করতেছে, আর আমি আসছি ঘুরতে। ফাইনালি আমি স্বরূপকাঠি চলে আসছি, আর বিল ডুমুরিয়া থেকে এই স্বরূপকাঠি অলমোস্ট 25 কিলোমিটার। বাট এই পথটুকু আসার জন্য আমাকে বাইক এবং অটো প্রায় 6 বার চেঞ্জ করা লাগছে, আর সাথে 3টা নদী পার হতে হয়েছে, অর্থাৎ 3টা খেয়া পার হতে হয়েছে। যাই হোক, অবশেষে আমি স্বরূপকাঠি এসে পৌঁছাইছি, আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।